আমি আমার ছেলে রিফাতকে বিয়ে করব গো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম, আমার বয়স ৪৫, কিন্তু দেখতে এখনো ৩০-এর মতো। আমার ছেলে রিফাত ১৮ বছরের। সে আমাকে গতকাল বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার নিজের ছেলে আমাকে স্ত্রী হিসেবে চাইছে। কিন্তু এর পেছনে একটা কারণ আছে। ১০ বছর আগে রিফাতের বাবার মৃত্যুর পর আমার মাথায় চোট লেগেছিল। আমার স্মৃতি হারিয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিল আমি আর কখনো আমার অতীত মনে করতে পারবো না। আমি রিফাতকে চিনতে পারিনি, আমার নিজের ছেলেকে। আমাদের আত্মীয়রা আমাকে নিয়ে না গিয়ে একটা আশ্রমে রেখে দিয়েছিল। ৮ বছর পর রিফাত আমাকে খুঁজে পেয়েছিল। সে আমাকে বাড়ি নিয়ে এসেছিল, কিন্তু আমাকে বলেনি যে সে আমার ছেলে। সে বলেছিল সে আমার দুঃসম্পর্কের আত্মীয়। আমি তাকে বিশ্বাস করেছিলাম। তারপর আমরা দুজন একসাথে থাকতে শুরু করেছিলাম। আমি রিফাতকে ভালোবেসে ফেলেছিলাম। সে আমার চেয়ে অর্ধেক বয়সী, কিন্তু আমাদের মধ্যে প্রেম জন্ম নিয়েছিল। গতকাল রিফাত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সাবরিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, সে বলেছিল। কিন্তু আজ সকালে আমার ভাঙা স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করেছে। আমি মনে করতে পারছি রিফাত আমার ছেলে। আমি তাকে জন্ম দিয়েছিলাম। আমি কি এখন তাকে বলবো যে আমি তার মা, নাকি তার প্রস্তাবে রাজি হয়ে যাব? আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। আমার চোখে জল, কপালে ভাঁজ। আমি কিভাবে এই পরিস্থিতিতে পড়লাম? একজন মা কি কখনো তার ছেলেকে নিয়ে এমন ভাবতে পারে? আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সেদিন সকালে যখন রিফাত ঘুমাচ্ছিল, আমি সিদ্ধান্ত নিলাম আমার পুরনো জিনিসপত্র খুঁজব। হয়তো তাতে আমার স্মৃতি ফিরে আসতে সাহায্য করবে। আমাদের বাড়ির অব্যবহৃত ছাদে একটা পুরনো ট্রাঙ্ক ছিল। রিফাত বলেছিল সেখানে আমার কিছু পুরনো জিনিস আছে। আমি ট্রাঙ্কটি খুলে দেখলাম সেখানে কিছু ফটো অ্যালবাম, পুরনো ডায়েরি, চিঠি আর কিছু গহনা ছিল। আমি একটা ফটো অ্যালবাম খুললাম। প্রথম পাতায় আমি একটা ছবি দেখলাম। আমি একটা বাচ্চাকে কোলে নিয়ে হাসছি। ছবির পিছনে লেখা ছিল রিফাত ৩ মাস বয়স, 2006। আমার হাত কাঁপতে শুরু করলো। আর একটা ছবিতে দেখলাম একটা ছোট ছেলে রিফাত আর আমি একসাথে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। ছবির পিছনে লেখা ছিল রিফাত ৭ বছর, সেন্ট মার্টিন, 2003। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা ছিল আমার স্বামী রাকিব আর আমার ছেলে রিফাত, আমার জীবনের ২ আলো। আমি আরো পাতা উল্টাতে লাগলাম। সেখানে লেখা ছিল আমাদের পারিবারিক স্মৃতি, রিফাতের জন্মদিন, স্কুলে ভর্তি, প্রথম শব্দ উচ্চারণ, প্রথম পা ফেলা, সবকিছু। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম রিফাত আমার ছেলে, কিন্তু
কিন্তু কেন সে আমাকে এই সত্য লুকিয়ে রেখেছে? কেন সে আমাকে বিয়ে করতে চাইছে? হঠাৎ আমি আরো কিছু জিনিস ট্রাঙ্কে খুঁজে পেলাম। একটা লাল রঙের খাম, তাতে কিছু মেডিকেল রিপোর্ট। আমি সেগুলো পড়তে শুরু করলাম। রিপোর্ট অনুসারে রিফাতকে খুব অল্প বয়সে একটা দুর্লভ হৃদরোগ ধরা পড়েছিল। ডাক্তাররা বলেছিলেন তার হার্ট ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে, নয়তো সে 1 বছরের বেশি বাঁচবে না। অন্য একটা রিপোর্টে দেখলাম তার রক্তের ধরন খুবই দুর্লভ এবং তার জন্য উপযুক্ত হার্ট ডোনার পাওয়া প্রায় অসম্ভব। একমাত্র যার হার্ট তার শরীর গ্রহণ করতে পারে সে হলো তার খুব কাছের রক্তের সম্পর্কের কেউ, যেমন বাবা মা বা সহোদর ভাই বোন। আমি আরো পড়তে থাকলাম। একটা চিঠিতে লেখা ছিল, আমার স্বামী রাকিব, রিফাতের বাবা, তার হার্ট দিতে রাজি হয়েছিলেন, কিন্তু তার মৃত্যু দুর্ঘটনায় হয়েছিল, তাই তার হার্ট ব্যবহার করা সম্ভব হয়নি। তারপর আমি নিজে ডোনার হতে চেয়েছিলাম, কিন্তু আমার মাথায় চোট লাগায় আমি স্মৃতিভ্রংশ হয়ে গিয়েছিলাম। ডাক্তাররা বলেছিলেন আমার শারীরিক অবস্থা তখন হার্ট ডোনেট করার জন্য উপযুক্ত ছিল না। আমি চিঠিগুলো আরও পড়তে থাকলাম। আমাদের আত্মীয়রা আমাকে আশ্রমে রেখে দিয়ে রিফাতকে ভিন্ন এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। রিফাত বড় হতে হতে অসুস্থ হয়ে পড়ছিল। ডাক্তাররা বলেছিলেন তার আর বেশি দিন নেই। তখন সে একটা 6 বছরের কিশোর আমাকে খুঁজে বের করে। আমি আরও একটা চিঠি খুঁজে পেলাম, যেটা রিফাত নিজে লিখেছিল কিন্তু কখনো পাঠায়নি। তাতে লেখা ছিল, মা, তুমি আমাকে চিনতে পারছ না? ডাক্তাররা বলেছেন তুমি হয়তো কখনোই পারবে না। আমি জানি আমার দিন ফুরিয়ে আসছে। ডাক্তাররা বলেছেন আমার হার্ট যে কোনো সময় থেমে যেতে পারে। আমি শুধু তোমার সাথে আমার শেষ দিনগুলো কাটাতে চাই। তোমাকে আমার আসল পরিচয় জানানোর সাহস পাচ্ছি না। যদি তুমি জানতে যে আমি তোমার ছেলে, তুমি আবার নিজেকে বিপদে ফেলতে পারতে আমাকে সাহায্য করার জন্য। আমি তা চাই না। আমি তোমাকে বলেছি আমি তোমার দুঃসম্পর্কের আত্মীয়। আমি তোমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম তুমি এখনও কত সুন্দর আছো। আমি তোমাকে আমার সাথে নিয়ে এসেছি। এটাই আমার শেষ ইচ্ছা, তোমার সাথে আমার শেষ দিনগুলো কাটানো গো। আমি বুঝতে পারছিলাম রিফাত কেন আমার সাথে এত ভালো ব্যবহার করছিল, কেন সে আমাকে এত ভালোবাসা দিচ্ছিল। সে শুধু আমার সাথে তার শেষ সময়গুলো কাটাতে চেয়েছিল। কিন্তু এখন কেন সে আমাকে বিয়ে করতে চাইছে? আমি আরও খুঁজতে লাগলাম। আরেকটা ফাইলে রিফাতের আরও মেডিকেল রিপোর্ট পেলাম। তাতে দেখা গেল 1 বছর আগে রিফাতকে আবার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সেই সময় একজন ডাক্তার একটা নতুন গবেষণার কথা বলেছিলেন। গবেষণা অনুসারে যদি একজন ব্যক্তি তার জীবিত অবস্থায় কোনো নিকট আত্মীয়কে কিডনি ডোনেট করেন, তাহলে সেই আত্মীয়ের হৃৎপিণ্ড সেই ব্যক্তির শরীর গ্রহণ করার সম্ভাবনা বেড়ে যায়। এই গবেষণা অনুসারে যদি আমি রিফাতকে আমার একটি কিডনি দিই, তারপর যদি আমি মারা যাই স্বাভাবিক কারণে, তাহলে আমার হৃৎপিণ্ড রিফাতের শরীর অস্বীকার করবে না। এই চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুসারে এর জন্য আমাদের বিবাহিত হতে হবে, যাতে আমার দেহ দান করা আইন সহজ হয়। এটা ছিল রিফাতের শেষ আশা। আমি শেষ চিঠিটি পড়লাম, যেটা রিফাত গতকাল লিখেছিল। প্রিয় সাবরিনা, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি কারণ এটাই আমার বেঁচে থাকার একমাত্র উপায়। তুমি আমার জীবনের একমাত্র আশা। আমি জানি তুমি আমার মা। আমি তোমাকে কখনো বলিনি কারণ আমি চাইনি তুমি আমার জন্য নিজেকে বিপদে ফেলো, কিন্তু এখন আমার কাছে আর সময় নেই। আমি জানি যদি তুমি জানতে যে আমি তোমার ছেলে, তুমি নিজের জীবন দিয়ে হলেও আমাকে বাঁচাতে চাইতে। আমি তা চাইনি, কিন্তু এখন আমি আর কোনো উপায় দেখছি না। ডাক্তাররা বলেছেন আমার আর মাত্র কয়েক মাস সময় আছে।
আমি বুঝতে পারছি এই প্রস্তাব তোমার জন্য কতটা অদ্ভুত ও অস্বাভাবিক, কিন্তু এটাই আমার একমাত্র আশা। যদি তুমি আমাকে তোমার কিডনি দাও এবং আমরা বিবাহিত হই, তাহলে ভবিষ্যতে যদি তুমি না থাকো আমি তোমার হৃৎপিণ্ড পেতে পারি। এটাই আমার বাঁচার একমাত্র উপায়। আমি জানি এই সত্য জানার পর তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি আর কিছু লুকাতে চাই না। আমি তোমাকে সব সত্য জানাতে চাই। তোমার ছেলে রিফাত, ফাতু। আমি চিঠিটা বারবার পড়লাম। চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি বুঝতে পারছিলাম রিফাত কিভাবে গত 2 বছর ধরে আমাকে দেখে আসছে। আমাকে চিনতে পারা সত্ত্বেও আমাকে কিছু বলেনি। আমি কল্পনা করতে পারছিলাম তার ভিতরে কতটা যন্ত্রণা লুকিয়েছিল। আমি আবার পুরনো ছবিগুলো দেখলাম। রিফাত যখন ছোট ছিল সে কত সুন্দর হাসত, তার চোখে কত স্বপ্ন ছিল। আমার ভিতরে মায়ের ভালোবাসা জেগে উঠল। আমি আমার ছেলেকে বাঁচাবো যে কোনো মূল্যে। আমি সিদ্ধান্ত নিলাম আমি রিফাতকে বলবো যে আমি তার মা এবং আমি তাকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত। আমি তাকে আমার কিডনি দেব। আমি তাকে বিয়েও করব যদি তাকে বাঁচাতে সাহায্য করে। আমি নিচে নেমে এলাম। রিফাত টেবিলে বসে চা খাচ্ছিল, তার মুখে ম্লান হাসি। আমি তার পাশে বসলাম। রিফাত, আমি সব জেনেছি, আমি বললাম। সে আমার দিকে তাকালো, তার চোখে ভয় ও উদ্বেগ। তুমি আমার ছেলে, আমি বললাম। আমি তোমাকে জন্ম দিয়েছি গুল। সে মাথা নিচু করল। মা, ও শোনো, আমি তার হাত ধরলাম। আমি তোমাকে বাঁচাবো। আমি তোমাকে আমার কিডনি দেব। আমি তোমাকে বিয়েও করব যদি তা আইনত প্রযোজ্য হয়। আমি তোমার মা রিফাত, আমি তোমার জন্য সব কিছু করব। রিফাত কাঁদতে শুরু করল। সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে এতদিন ধরে খুঁজছিলাম। আমি তোমাকে হারাতে চাই না। গিয়ে তুমি আমাকে কখনো হারাবে না, আমি বললাম। আমি তোমার পাশে আছি সব সময়। সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সব সত্য নিয়েই সামনে এগিয়ে যাব। আমরা একসাথে ডাক্তারের কাছে গেলাম। আমি ডাক্তারকে বললাম যে আমি আমার ছেলেকে আমার কিডনি দিতে চাই। ডাক্তার তার প্রথমে অবাক হলেন, তারপর তিনি আমাদের পরিস্থিতি বুঝলেন। তিনি বললেন আমাদের আসলে বিয়ে করার প্রয়োজন নেই। যেহেতু আমি রিফাতের মা, আমি আইন তাকে আমার কিডনি দিতে পারি এবং ভবিষ্যতে যদি আমি স্বাভাবিক মৃত্যুবরণ করি আমার হৃৎপিণ্ড রিফাতকে দেওয়া যেতে পারে, যেহেতু আমি তার নিকটতম আত্মীয়। এভাবে আমরা আমাদের জীবন নতুন করে শুরু করলাম। আমি আমার ছেলেকে ফিরে পেলাম আর সে তার মাকে। আমি আমার কিডনি তাকে দিলাম এবং সে সুস্থ হয়ে উঠল। ডাক্তাররা বললেন এই নতুন গবেষণা অনুসারে রিফাতের আরও অনেক বছর বাঁচার সম্ভাবনা আছে। আমি এখন আবার আমার ছেলের মা হিসেবে বাস করছি। রিফাত স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে। সে ডাক্তার হতে চায় যাতে সে অন্যদের জীবন বাঁচাতে পারে। আমি আমার জীবনে যে অদ্ভুত মোড় দেখেছি তা আমি কখনো ভুলব না, কিন্তু আমি খুশি যে আমি আবার আমার সত্য পরিচয় ফিরে পেয়েছি। রিফাতের মা হিসেবে আমার জীবনের এই অদ্ভুত কাহিনী আমাকে শিখিয়েছে মাটির ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। একজন মা তার সন্তানকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে, এমনকি অপ্রত্যাশিত ও অস্বাভাবিক পথেও হাঁটতে পারে। আজ যখন আমি আয়নার সামনে দাঁড়াই আমি দেখি একজন গর্বিত মা যে তার সন্তানকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম, খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইয়ো।
আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না। স্যার না, সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। যে গো, আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট! স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। ও, সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আগিয়ে, কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। ও, কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ, নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গো। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা, তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট আর একজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা
সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিনান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। অধ্যায় পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সেই সব লিঙ্ক শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার লিঙ্ক শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনা, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনা, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7 অধ্যায় প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল, সোহেল ফাউন্ডেশন স্কুল। গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল, ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টে জিনিস যদি কারোর মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না আগে। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 8 অধ্যায় নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো
তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমিও ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি, এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন, আজও এসেছেন। সবাই মিলে খেতে বসো। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকালো তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো, জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজেল, অফিস থেকে, একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে, একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি? ঊনবিংশ অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। ও, এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো, তোকে সব কিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আগে আমি তো তাই চাই বাবা। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে মেটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আর